ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুনীল ভৌমিক, পরিদর্শক, মহানগর মডেল একাডেমি। তোমরা সবাই ভালো আছো? ধন্যবাদ সকলকে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক মানে কি? প্রকৃতিতে যা পাওয়া যায় তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। লেখা আছে, ক্লিয়ার আসেনি? প্রাকৃতিক সম্পদ আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি। এইভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে এখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ হতে পারে। তাহলে আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? যেমন এখানে কিছু চার্ট দেওয়া আছে, তোমরা নিচের চকটা দেখে এটার মতো একটা খাতায় চক আঁকবে, তারপরে বস্তুগুলো কি কি উপাদান দিয়ে তৈরি সেগুলো এখানে লিখবে, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে। প্রথমত হচ্ছে পাঠ্যপুস্তক। তাহলে আমাদের এই বইটা হচ্ছে একটা পাঠ্যপুস্তক। এই বইটা কি থেকে উৎপন্ন হয়? প্রাকৃতিক সম্পদ কি থেকে? যেমন বাঁশ, কাঠ, নলখাগড়া এগুলো থেকে এই কাগজ তৈরি হয়, তারপর কাগজ দিয়ে বই তৈরি করা হয়। অলংকার বা গহনা সেটা তৈরি হয় প্রাকৃতিক সম্পদ, স্বর্ণ, রূপা, হীরা এগুলো থেকে। ঘরবাড়ি তৈরি করা হয়, তারপরে সেগুলো প্রাকৃতিক সম্পদ। কাঠ, গাছ থেকে কাঠ পাওয়া যায়, সেই কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরি করা হয়। বাঁশ, তারপরে হচ্ছে গাড়ির জ্বালানি বলতে আমরা তেল জাতীয় আছে, পেট্রোল, ডিজেল, অকটেন, তারপরে গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে কি গাড়ির জ্বালানি। তারপর হচ্ছে সারসংক্ষেপ। উপরের কাজটি থেকে দেখতে পেলাম যে আমাদের প্রয়োজনীয় সব কিছুই প্রাকৃতিক সম্পদ থেকে আসে। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে পানি সম্পদ। তাহলে পানি আমাদের কি সম্পদ? পানি আমাদের প্রাকৃতিক সম্পদ। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পানি আমরা কোথায় থেকে পাই? বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়। তোমরা পাঠ্য বইটা ধরে আমার আলোচনাটা শুনবে। পাঠ্য বই সামনে নিয়ে তারপরে আমার আলোচনাটা শুনবে। যেমন পান করার কাজে আমরা পানি ব্যবহার করি, ধোয়া মোছার কাজে, রান্না করার কাজে, ফসল ফলানোতে ইত্যাদি কাজে আমরা পানি ব্যবহার করি। সেই পানি নদী, পুকুর ও বিল থেকে কি মাছ পাওয়া যায়। তাহলে পানি ছাড়া কি মাছ জন্মায় না। আবার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে আমরা লাইট পাখা জ্বালাই, সেই বিদ্যুৎটা কোথায় থেকে উৎপন্ন হয়? পানির স্রোত থেকে। এখানে একটা ছবি আছে, দেখো। এই যে নদী একটি প্রাকৃতিক সম্পদ। নদী একটি কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। বনজ সম্পদ, বনের গাছপালা থেকে কাঠ, এই যে বই, কাগজ তৈরি করা হচ্ছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র বলতে টেবিল, চেয়ার, শোকেস, তারপরে আছে তোমার সোফা, আলমারি, ঠিক আছে, এগুলো হচ্ছে আসবাবপত্র। এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমরা তাপ পেতে জ্বালানি হিসেবেও গাছপালা ব্যবহার করি। কাঠ পোড়ালে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, সেই তাপ দিয়ে রান্না করা হয়। তারপরে বনের মধ্যে যখন অন্ধকার হয়ে যায় তখন আলো জ্বালিয়ে, কাঠ পুড়িয়ে আলো জ্বালানো হয়। তারপর হচ্ছে ভূমি সম্পদ। ভূমি মানে কি? মাটিও একটা প্রাকৃতিক সম্পদ। আবার মাটির সাথে অনেক কিছু মিশ্রিত থাকে। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছি আমরা, সোনা, লোহা, তামা, রূপা, এগুলো মাটির সাথে মিশ্রিত থাকে। এগুলোকে আলাদা করে মাটি থেকে কি করে নিতে হয়? সরিয়ে নিতে হয়।
আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি। আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘরবাড়ি বা দালান নির্মাণ করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরি করতেও মাটি ব্যবহৃত হয়। নির্মাণ সামগ্রী যেমন মাটি দিয়ে আগে গ্রাম দেশে বা বিভিন্ন জায়গায় মাটির ঘর ছিল, তোমরা কি দেখেছ? অনেক জায়গায় দেখে থাকবে এখনও মাটির ঘর আছে। তারপরে মৃৎশিল্প মানে কি মাটির বিভিন্ন কারুকার্য, তোমার বিভিন্ন পাখি পশু, ঠিক আছে। তারপরে হচ্ছে মানুষ, হ্যাঁ, মাটির বিভিন্ন খেলনা তৈরি করা হয়। মাটি দিয়ে যেসব জিনিস তৈরি করা হয় সেটাকে বলা হয় মৃৎশিল্প। মৃৎ মানে কি মাটি, মাটির তৈরি শিল্পকর্ম, বিভিন্ন আর্ট, সেগুলোকে বলা হয় মৃৎশিল্প। খনিজ সম্পদ, মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ লুকায়িত থাকে, যেমন শিলা, খনিজ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। এছাড়া চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। চুনাপাথর এবং মার্বেল এগুলো দিয়ে তোমার মোজাইক তৈরি করা হয়, টাইলস তৈরি করা হয়। ঘরে যে টাইলস করা হয় চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্নায় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। কলকারখানাতে কী লাগে? বিদ্যুৎ লাগে, গ্যাস লাগে, গ্যাসের মাধ্যমে পুড়িয়ে সেটা তৈরি করা হয়। যেমন লোহা পুড়িয়ে রড তৈরি করা হয়, লোহার রড। তারপরে যানবাহন লোহার রড দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ঢালাই দিয়ে তৈরি করা হয়। রান্নার কাজে বিদ্যুতের হিটার এবং গ্যাসের চুলায় গ্যাস ব্যবহার করা হয়। আবার গ্যাস দিয়ে বিদ্যুৎও উৎপাদন করা হয়। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি আছে দেখি আমরা। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো এবং বায়ু। এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং এই আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে এখন প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার, কত ধরনের প্রাকৃতিক সম্পদ আছে আমাদের আমরা একটু জেনে নিই। প্রাকৃতিক সম্পদ প্রথমত আছে পানি ও পানির স্রোত। তাহলে কী কী কাজে ব্যবহার করা হয়? পানির ব্যবহার আমরা আগে পড়ে আসছি। বনজ সম্পদ, এই যে পানির স্রোত, পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ও মাছ উৎপাদন, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন। বনজ সম্পদ নির্মাণ সামগ্রী, কাঠ, কাগজ, আসবাবপত্র। ভূমি সম্পদ ফসল উৎপাদন, ভবন নির্মাণ, ভবন মানে কি বিল্ডিং, নির্মাণ সামগ্রী, মৃৎশিল্প। শিলা এবং খনিজ, চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গয়না তৈরির উপকরণ। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। প্লাস্টিক সামগ্রী, পলিথিন, জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার, রান্না করা, তাপ ও বিদ্যুৎ উৎপাদন। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, এই যে আমরা শ্বাস প্রশ্বাসের সাথে কী গ্রহণ করি? বায়ু গ্রহণ করি। আবার বায়ুই ছাড়ি, তবে অক্সিজেন গ্রহণ করি, বাতাসের কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দেই। উদ্ভিদের খাদ্য তৈরি, বল ও টায়ার ফুলানো। বল এবং গাড়ির টায়ার, রিক্সা, সাইকেল, তারপরে গাড়ির টায়ার ফুলাতে কী লাগে? বায়ু লাগে। বিদ্যুৎ উৎপাদন করতে কী লাগে? বায়ু লাগে, কারণ বাতাসের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সূর্যের আলো, শস্য উৎপাদন, ফসল উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজে আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারি। তারপরে আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমাদের বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ আছে সেটা আমরা জেনে নেই। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো। তাহলে সূর্যের আলো কি শুধু আমাদের বাংলাদেশে? না, সারা পৃথিবীতেই সূর্যের আলো আছে, বায়ু আছে, পানি আছে, মাটি আছে, উদ্ভিদ এবং প্রাণী আছে। এগুলো পৃথিবীর বিভিন্ন সব দেশেই আছে, আমাদের বাংলাদেশেও আছে। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস হিসেবে, প্রাকৃতিক সম্পদ হিসেবে কী কী পাওয়া যায়?
প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা। এগুলো কি? প্রাকৃতিক খনিজ। প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস, এগুলোকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। যেমন প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে, যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, মানে শেষ হয়ে যায় না, এটার কিছুটা থেকে যায়, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, তাকে বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। সেগুলো কি কি? সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ যেগুলো একবার ব্যবহার করার পর আর দ্বিতীয়বার সেগুলো ব্যবহার করা যায় না, তাদেরকে বলা হয় অনবায়নযোগ্য। যেমন প্রাকৃতিক গ্যাস একবার যদি আমরা জ্বালিয়ে রান্না করি, দ্বিতীয়বার আর এটাকে ব্যবহার করার সুযোগ নেই। কিন্তু সূর্যের আলো, আজকে সূর্যের আলো পেয়েছি, আগামী দিন কি পাবো? পাবো। তাহলে সূর্যের আলো, বায়ু, পানি এগুলো আমরা কি প্রতিদিনই পাচ্ছি। তারপর হচ্ছে শক্তি উৎপাদনে প্রাকৃতিক আমাদের দেশে কী কী প্রাকৃতিক সম্পদ রয়েছে তার একটি তালিকা আমরা এখানে করতে পারি। একটা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তাহলে এখানে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো নবায়নের ঘরে লিখব, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো অনবায়নের ঘরে লিখব। এই কাজটা তোমরা বাসায় করে নিবে, চকটা পূরণ করবে, খাতায় উঠিয়ে চকটা পূরণ করবে। শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এই যে আমরা দৈনন্দিন শক্তি ব্যবহার করি, সেই শক্তি পেতে আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করি? দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। শক্তি কি? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। অর্থাৎ আমি হাঁটতেছি, তাহলে হাঁটতে গেলে কি আমার শক্তি প্রয়োজন আছে কি না? কথা বলছি, কথা বলতে শক্তির প্রয়োজন আছে কি না? আছে। তাহলে আমি কথা বলার জন্য যেই জিনিসটা ব্যবহার করছি সেটাই হচ্ছে শক্তি। শক্তি কোনো বস্তুকে নাড়াতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে এবং আলো ও তাপ উৎপন্ন করতে পারে। প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাওয়া যায়? আসো আমরা একটা ছক পূরণ করি। এখানে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ শক্তির ধরন। যেমন জ্বালানি তেল, জ্বালানি তেল পুড়িয়ে আমরা কি শক্তি পাই? আলো এবং তাপ। তারপরে রাসায়নিক শক্তি, যেমন মোটর সাইকেলে জ্বালানি তেল হিসেবে পেট্রোল ব্যবহার করা হয়, অকটেন ব্যবহার করা হয়, সেখান থেকে রাসায়নিক শক্তির মাধ্যমে মোটর সাইকেল চলে। তারপরে কেরোসিন তেল জ্বালিয়ে আমরা তাপ এবং আলো পাই। ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস কী কাজে ব্যবহার করা হয়? গাড়ি চালাতে, রান্নার কাজে ব্যবহার করা হয়। এটা কি গ্যাস? খনিজ গ্যাস। সূর্যের আলো, এটা কি শক্তির ধরন? কোন ধরনের শক্তি এটা? প্রাকৃতিক শক্তি। তারপর হচ্ছে বায়ু প্রবাহ, সূর্যের আলো, বায়ু প্রবাহ। সকল শক্তির উৎস কি? সূর্যের আলো। বায়ু প্রবাহ, পানির স্রোত, বায়ু প্রবাহ ব্যবহার করেও আমরা কি শক্তি? বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি উৎপাদন করতে পারি। পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। কয়লা পুড়িয়ে আমরা কি করতে পারি? জ্বালানি, তাপশক্তি এবং আলোক শক্তি উৎপাদন করতে পারি। এখানে কিছু ছবি দেওয়া আছে। এই যে গাড়ি ঘোড়া চলছে, এটাতে কি তৈরি ব্যবহার হচ্ছে? জ্বালানি তেল এবং কি কখনো কখনো গ্যাস ব্যবহার করেও গাড়ি চলছে। তারপরে এই যে সূর্যের আলো থেকে সৌরবিদ্যুতের যে সিস্টেমটা, সূর্যের আলো একটা প্লেটে এসে এটা গরম হয়, এটা থেকে তাপটা একটা ব্যাটারিতে গিয়ে জমা থাকে, তারপর প্রয়োজন মতো আবার আমরা দিনে অথবা রাতে লাইট পাখা ব্যবহার করতে পারি। তারপরে এই যে এখানে বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তারপরে যে সিএনজি, সিএনজি হচ্ছে কার্বন নাইট্রোজেন গ্যাসের সমন্বয়ে এই কি যানবাহনটা চলে।
এটা হচ্ছে গ্যাসের নাম সিএনজি, কিন্তু এটার নাম হচ্ছে অটোবাইক। তারপরে এই যে গ্যাস পুড়িয়ে রান্না করা হচ্ছে, তারপরে কয়লা পুড়িয়ে রেলগাড়িতে রাসায়নিক শক্তি তৈরি করে সেই শক্তির মাধ্যমে রেলগাড়ি চলছে। তারপরে আসো সারসংক্ষেপ। মানুষ শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তারপর আছে সূর্যের আলো। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। সূর্যের আলো কি? শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। এই যে আমরা অপর পৃষ্ঠায় এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা সূর্যের আলো থেকে সৌর প্যানেল তৈরি করে তারপরে এটাকে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তিতে রূপান্তর করছে। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখে থাকি। বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস। মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ড মিলের টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। তারপরে দেখো পানির স্রোতের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পানির স্রোত। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কী কাজে ব্যবহার হয়? তাহলে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস হচ্ছে কি? অবনবায়নযোগ্য শক্তি, অর্থাৎ এগুলো আর একবার শেষ হলে দ্বিতীয়বার আর কাজে লাগানো যায় না। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। তাহলে এই তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো আর কী নামে পরিচিত? জীবাশ্ম জ্বালানি। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়, যা খাবার রান্না করতে, যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে এবং শীত প্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়, অর্থাৎ ঘর গরম রাখতে ব্যবহার করা হয়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। কিভাবে আমরা এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করব? অর্থাৎ আমরা যা প্রয়োজন তাই ব্যবহার করব। অতিরিক্ত ব্যবহার করলে এক সময় তা শেষ হয়ে যাবে, পরে আর আমরা ব্যবহার করতে পারবো না। সেই জন্যই প্রয়োজন মতো ব্যবহার করাকেই বলা হয় সংরক্ষণ। তাহলে এখানে একটা ছক দিছে, আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। কাগজের ঠোঙ্গা তৈরি। এই যে কাগজটাকে প্রথমে এভাবে ভাঁজ করব, তারপরে এভাবে ভাঁজ করে আঠা দিয়ে এক ফিটের সাথে আরেক ফিট লাগিয়ে নিব, তারপরে এটার একটা পাশ মুখ বন্ধ করে দিব। এইভাবে তোমরা বাসায় কী করতে পারো? কাগজের ঠোঙ্গা তৈরি করতে পারো। প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ব্যবহার করব, অপব্যবহার করব না, অপচয় করব না। শক্তির ব্যবহার কমিয়ে বা বর্জ্য উৎপাদন কমিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। যেমন রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে ফেলা, ঘরে আলোর প্রয়োজন নেই, লাইট নিভিয়ে ফেলা, ঘরে আমরা কেউ থাকছি না তাহলে পাখার সুইচটা অফ করে ফেলা। এভাবে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদের পুনঃব্যবহার। পুনঃ মানে কি? বারবার। একটা সম্পদকে আমরা একবারের পর আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যেমন কাগজ দিয়ে ঠোঙ্গা বানিয়ে কিভাবে পুনরায় ব্যবহার করা যায় আমরা উপরের কাজটি থেকে জেনেছি। কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। কোনো জিনিসকে রিসাইকেল করা, রিসাইকেলটাই হচ্ছে পুনঃব্যবহার। এটা ইংরেজি শব্দ, বাংলায় বলা হয় পুনঃব্যবহার করা বা ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা উচিত। কোনো জিনিস ভেঙে গেলে তা ফেলে না দিয়ে তা বা নতুন ক্রয় না করে মেরামতের চেষ্টা করা উচিত। যেমন কাপড় একটু শিলি ছুটে গেছে বা বোতাম খুলে গেছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? বোতাম লাগিয়ে নিতে পারি, অথবা যে জায়গার শিলিটা খুলে গেছে সেই জায়গাটা আবার সেলাই করে ব্যবহার করতে পারি।
এভাবে আমরা সম্পদের পুনর্ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সম্পদের রিসাইকেল করা, যেমন এখানে অনেকগুলো পুরাতন সংবাদপত্র, সেগুলো থেকে আমরা কি নতুন কাগজ তৈরি করতে পারি। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়ে। আর যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি তাহলে নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে। অভ্যাসের পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে অভ্যাসের পরিবর্তন করা। অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রেখে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি। কাগজের উভয় পৃষ্ঠাতে লিখে আমরা কাগজের অপচয় কমাতে পারি। আমরা ব্যবহৃত কৌটা বা পুনরায় পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করতে পারি। তাহলে আমাদের এই আলোচনা থেকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি কি করব, এখানে একটা ছক তৈরি করবে তোমরা। এগুলো থেকে নিয়ে কি নিম্নে 5টা বাক্য তৈরি করবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের উপর আমাদের করণীয়। তারপরে এখানে শূন্যস্থান পূরণ আছে, সঠিক উত্তর আছে, প্রশ্নের উত্তর আছে। এখানে যেগুলো দেওয়া আছে তার পাশাপাশি আমাদের আবার শীট তৈরি করা আছে। সেই শীট অনুযায়ী তোমরা এগুলো কি করবে, তৈরি করবে, প্রস্তুতি নিবে, পরীক্ষার প্রস্তুতি। যেমন শূন্যস্থান পূরণ, প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই ঢেস। এখানে কি হবে, তাই সম্পদ বা প্রাকৃতিক সম্পদ। সোনা, রূপা ইত্যাদি ঢেস সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ঢেস জ্বালানি। কি জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। পুরনো বস্তুকে নতুন করে বা রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয়। বায়ু প্রবাহ ও পানির স্রোত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এইভাবে তোমরা পাঠ তৈরি করবে। আর আমাদের এই আলোচনা শোনার সময় কোনো সমস্যা হলে কি করবে, হেডফোন ব্যবহার করবে, অথবা কোনো সমস্যা হলে আমাদের বিদ্যালয়ের নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। তোমরা এই পাঠটি দেখার সময় কমেন্টস বক্সে তোমাদের রোল নম্বর লিখে দিবে, তাহলে আমরা তোমাদের কি মাসিক উপস্থিতি নাম্বারটা আমরা দিতে সুবিধা হবে। তো এই বিষয়টা ভালো করে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং আমি যেভাবে আলোচনা করেছি তোমরা আশা করি ভালো করে আলোচনাটা শুনলে বুঝতে অসুবিধা হবে না। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে, লেখাপড়া করবে, বাসায় দুষ্টুমি করবে না, সময়টাকে কাজে লাগাবে। স্কুল নেই তো কি হয়েছে, বাসায় বসে পাঠ শেষ করবে। তো এই বলে আমি আমার আলোচনা আজকে শেষ করছি। ধন্যবাদ সকলকে।